লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু, জানালেন ডাক্তার জাহিদ। পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন। রাজধানীতে গন্ডায় গন্ডায় ছিনতাই হলেও অভিযোগ কম, আটক আরো কম। আইনি ঝামেলায় যেতে চান না অনেকে, মুখ খোলেন না ভয়ে। কাজ বাড়াতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে চায় সংস্কার কমিশন। নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি। আগামী সপ্তাহে জুলাই ঘোষণাপত্র, জানালেন উপদেষ্টা মাহফুজ। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলির সাথে কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবে। শেখ হাসিনার বিরুদ্ধে 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রস ফায়ারের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। বিভাজনের চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের। আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআরের স্বজনরা। পদযাত্রায় পুলিশের বাধা, সরকার দাবি না মানলে রোববার কঠোর কর্মসূচি। লস অ্যাঞ্জেলেসে এখনো নিয়ন্ত্রণের বাইরে দাবানল, তীব্র বাতাস, আরো বাড়ার শঙ্কা। পুড়ে ছাই $50 বিলিয়ন সম্পদ, লুটপাটও চলছেই। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাবে কিনা তার নির্বাচকদের উপর ছেড়ে দিলেন ফাহিম। দ্বিস্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে দাঁড়াবে বিসিবি। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তির পর প্রথম দিন ডাক্তাররা তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন তিনি। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক বলেন, লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙ্গা। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন, সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনো বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন। তারেক রহমান তো অফকোর্স আছে, ওনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজধানীতে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটে গন্ডায় গন্ডায়, তবে থানায় অভিযোগ আসে কম, আটক হয় তারও অনেক কম। আইনি ঝামেলায় যেতে চান না অনেকে, অপরাধী চিনলেও মুখ খোলেন না ভয়ে। ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে জীবনটাই দুর্বিষহ হয়ে পড়ছে, এমন ঘটনাও রয়েছে। যেন এর কোনো প্রতিকার নেই, নেই কোনো বিচার। মাসুদ আল আবুনির 2 পর্বের প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। শরীরে অসহ্য যন্ত্রণা, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ,
চোখে মুখে শঙ্কা নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে দিন কাটছে অটোরিকশা চালক বিল্লালের। গত 30 ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হয়ে যায় তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা। তাতেও ক্ষান্ত হয়নি ছিনতাইকারীরা। ধারালো অস্ত্রে জখম করে বিল্লালকে, পায়ে গুলিও করে। সেই পাক কেটে ফেলতে হচ্ছে। গাছের লাগে বাইন্দা বুকের ভিতরে দাম দিম লাত্তি, চোখে লাত্তি, মুখে লাত্তি, পরে খুল্লা দিয়ে কয় দৌড় দিয়েছি আর গুলি করছি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোহাম্মদপুরের আরেক বাসিন্দা মামুন। ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাই চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। সবার বড় ভাই নাম হয়েছে আপনার রনি, তারপর হয়েছে জনি, তারপর রবিন, তারপর রাব্বি, তারপর আর ছোট ছোট তিনটা আছে ওদের মাদক পাচার করে। হ্যাঁ, ছিনতাইয়ের সাথে জড়িত হয়েছে আপনার রবিন। মোহাম্মদপুর যেন এক আতঙ্কের এলাকা। ছিনতাইয়ের কারবার এখানে ওপেন সিক্রেট। কামরাঙ্গীর চর থেকে একবারে ঢাকা এই গাবতলী পর্যন্তই এটা পুরো রাস্তাটাই ছিনতাইকারী হয়। রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট শতাধিক। সবচেয়ে ভয়ঙ্কর অন্তত 15টি এলাকা, যেখানে চুরি, ছিনতাই এমনকি হত্যাকাণ্ড ঘটে প্রকাশ্যে। তোমরা কি বিক্রি করো? ওরা বলে কেটে বলে দেখো। গত বছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইয়ের মামলা হয়েছে সচারেক, অর্থাৎ দিনে গড়ে 1 থেকে 2টি। কিন্তু আসলে কতগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে, সংখ্যাটা নিয়ে প্রশ্ন থেকে গেছে বরাবরই। এর বড় কারণ আইনি ঝামেলায় যেতে চান না বেশিরভাগই। দেশের পরিস্থিতি আগের মতো নয়, আগের চেয়ে ভয়াবহ হয়েছে। কারণ সামান্য একটা অটো রিক্সার জন্য আমার ছোট ভাইরে, আমার খালতো ভাই, আমার ছোট ভাইরে মনে করেন তার মাইরা লাইতে চাইছে। পুলিশের গত 6 বছরের তথ্য ঘেটে দেখা যাচ্ছে ছিনতাই বছর বছর বেড়েছেই। 2019 সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সারা দেশে অভিযোগ প্রায় 1.5 লক্ষ। যেসব ঘটনা আমাদের নজরে আসছে বা যারাই আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন, আমরা সেগুলো মামলা হিসাবে রেকর্ড করার কারণে হয়তো সংখ্যাটা একটু বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ্যেও এমন অপরাধ অহরহ ঘটছে কিভাবে? এর জন্য দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল চেকপোস্ট ও টহল কার্যক্রম মনে করেন বিশেষজ্ঞরা। চুরি, ছিনতাই কোনো অপরাধী এটাকে একটা তার আয় উপার্জনের মাধ্যম বা পেশা হিসাবে নিয়েছে। কোথাও কোথাও আসলে বিশেষ অভিযান পরিচালনা করা দরকার এবং এই ছিনতাইয়ের পিছনে যে পৃষ্ঠপোষক যারা রয়েছে, যারা এর মদতদাতা কিংবা সুবিধাভোগী যারা, এদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার বলে আসছে 5 আগস্টের পালাবদলের পর মনোবল ভেঙে পড়েছে পুলিশ সদস্যদের। এই সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কাজের সক্ষমতা বাড়াতে মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চায় পুলিশ, যা যৌক্তিক মনে করছে পুলিশ সংস্কার কমিশন। নিউজ 24-কে পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেন, পুলিশের জবাবদিহিতা বাড়াতে আইনের সংশোধন সহ 15 থেকে 20টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন 15 জানুয়ারি। পুলিশ যাতে ইচ্ছে মতো অস্ত্র ব্যবহার করতে না পারে সেই সুপারিশও থাকছে প্রস্তাবনায়। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে এমনিতেই নেতিবাচক ধারণা রয়েছে, অভিযোগ রয়েছে সেবা নিয়েও। পুলিশের উপর মানুষের আস্থার এই ঘাটতি আরও শক্তপোক্ত হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় থেকে। রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হয়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর চালানো হয়েছে নির্বিচারে গুলি, হতবাক করেছে দেশের মানুষকে। তাই অস্ত্র ব্যবহারে পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। আমাদের যে আন্দোলনের অবস্থায় সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কি ইনহিউম্যান ব্রুটালিটি, কিভাবে মানুষের গায়ে গুলি করা হয়েছে। এই গুলি করার কিন্তু অথরিটি পুলিশের নাই। হ্যাঁ, তো ফর মিসইউজ অফ পাওয়ার, কোন বল প্রয়োগ করবে, সে কোন আইনের ভিত্তিতে করতে পারে বা কিভাবে করতে পারে, সেটার একটা নির্দেশনা আমাদের একটা প্রস্তাবনা থাকবে। পুলিশ সংস্কারের সুপারিশ পেতে 3 অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বাধীন 9 সদস্যের কমিশনের খসড়া প্রতিবেদনে পুলিশ সংস্কারের নানা দিক বলা হয়েছে। এর একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মহাপরিদর্শককে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেওয়া থাকলেও তা অবারিত নয়। কমিশন সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ নিউজ 24-কে বলেন, পুলিশের এই দাবি অযৌক্তিক নয়।
তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে কিছু আইনের সংশোধন প্রয়োজন। পুলিশের জন্য করা সে ব্রিটিশ আইনের পরিবর্তন চায় কমিশন। পিস কিপিং মিশনে যে আমাদের এখানে যে লোকজন যায়, তারা কিন্তু ওখানে ওদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তাদেরকে ওইটাকে মেনে তাদের কার্যক্রম করতে হয়। আমরা ওইটাকে একটু আমাদের দেশে রেপ্লিকেট করার চিন্তা করছি, সো দ্যাট পুলিশ যা কিছু করতে পারবে না। দেশে এখন পুলিশের সংখ্যা 2,20,000। কমিশন মনে করে এই সংখ্যা আরো বাড়ানো সহ নারীদের জন্য নারী পুলিশ রাখতে হবে। তাই চাকরির অর্গানোগ্রাম পরিবর্তনের সুপারিশ কমিশনের। একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি করা সহ পুলিশকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সহ 15 থেকে 20টি সুপারিশ তৈরি করেছেন পুলিশ সংস্কার কমিশন, যা আগামী 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন তারা। এবং পরবর্তীতে এই কমিশনের সুপারিশ নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশন প্রথম দিকে সচিবালয়ে কাজ করলো, এখন রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের এই ভবনে সংস্কার কমিশন কাজ করছেন। তাদের সুপারিশ এখন শেষ পর্যায়ে, অপেক্ষা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া। শাহজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর একে স্থায়ী রূপ দিতে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে শহীদ মিনারে জড়ো হয় তারা। তবে সকল পক্ষের মতামতের ভিত্তিতে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেয়া হবে। সরকারের এমন বক্তব্যের পর সে অবস্থান থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন করে দাবি জানায় 15 জানুয়ারির মধ্যে তা প্রণয়নের। এমন বাস্তবতায় ঘোষণাপত্রের সম্ভাব্য সময় জানালেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো। সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না। আমরা আশা করি যে আগামী সপ্তাহেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা দেন উপদেষ্টা মাহফুজ। নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে, এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। তা আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিশ্চিত করবে সরকার। আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐক্যের বদলে জনমনে সৃষ্টি করা হচ্ছে বিভাজন, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বৃহত্তর ঐক্য না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়েই বিদেশ গেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বক্তব্যে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ। সাংবাদিক শফিক রেহমান বলেন, শেখ হাসিনা জনগণের ঘৃণা নিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। বিপরীতে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন। বিএনপি মহাসচিব বলেন, কেবল দেশে নয় আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছেন খালেদা জিয়া। জানান, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে।
এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জাতির সংকটে ঐক্যের বদলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে অনেকে। সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে, এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগে আঘাত করেছে ভারত। শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন দল সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। আমাদের স্পষ্ট বক্তব্য। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গেল 16 বছরে বিএনপির 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিগত সময়ে দলটির 153 জন নেতাকর্মী গুম ও হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে দলটি। শেখ হাসিনা ছাড়াও এসব অপকর্মে সংশ্লিষ্টতার দায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা ও গুমের ঘটনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দুটি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। 2276 জনকে ক্রসফায়ারের নামে হত্যার ঘটনায় 245 পৃষ্ঠার এই অভিযোগে বলা হয়, 2008 থেকে 2025 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলা দিয়ে হাজারো বিএনপি নেতাকর্মীকে জেলে পাঠায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে নেতাকর্মীদের অপহরণ, নির্যাতন, গুম ও হত্যা করা হয়। ট্রাইব্যুনালে দাখিল করা জেলাভিত্তিক তালিকা থেকে জানা যায়, কক্সবাজারে 200 জন, চট্টগ্রামে 104, লক্ষ্মীপুর 88 জন ও কুমিল্লায় 73 জন হত্যা করা হয়। ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, খুলনা ও সাতক্ষীরায় ক্রসফায়ারে হত্যা করা হয় 50 জনেরও বেশি বিএনপি নেতাকর্মীকে। গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদেরকে দিয়ে। এছাড়া ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ 153 জনকে গুমের অভিযোগ করেন তারা। এই গুমকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। বিএনপির এই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যে তাদের এই ভোটার হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে 2 ঘন্টার সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছাড়েন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা জানান, শুক্র ও শনিবার অনলাইনে গণসংযোগের পাশাপাশি দাবি মানা না হলে রবিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 3 দাবিতে বৃহস্পতিবার সারাদিন উত্তাল ছিল শহীদ মিনার থেকে শাহবাগ। ভুক্তভোগী বিডিআর সদস্যদের আন্দোলনে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ব্লকেট করেন। পুলিশ তাতে বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। জেলখানা যে সমস্ত ভাইরা বন্দী আছে দীর্ঘ 16টি বছর, তাদের নিঃশর্ত মুক্তি দিক
এবং আমাদের যারা আমরা বাইরে আছি তাদের চাকরিতে পুনর্বহাল এবং সুযোগ সুবিধা সহ আমরা চাকরিতে ফিরে যেতে চাই। বিকেলে সচিবালয়ে সরকারের প্রতিনিধির সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, আন্দোলনের ফসল ঘরে না তুলে ফিরবেন না তারা। ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের দাবিগুলোকে গণদাবিতে পরিণত করার জন্য গণসংযোগ কর্মসূচি অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে, লিফলেট বিতরণ করা হবে এবং এটি শুক্র শনি 2 দিন চলবে প্রত্যেকটি জেলায় এবং আগামী রবিবার প্রতিটি জেলায় মানববন্ধন করা হবে এবং তার পরবর্তী যে কর্মসূচি রবিবারের পরে ঘোষণা করা হবে। শুক্রবার ও শনিবার সারা দেশে জনসংযোগ, রবিবার মানববন্ধনের পাশাপাশি পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। দাবি মানা না হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারিও দেন মাহিন সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন সাংবাদিকদের নির্ভয়ে সঠিক দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। দৈনিক কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিকের পরিবারকে সম্মাননা প্রদানের পাশাপাশি 1 কোটি টাকা সহায়তার ঘোষণা দেন তিনি। এদিকে 16 বছরে পদার্পণ করা কালের কণ্ঠের প্রতি শুভকামনা জানান দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। আংশিক নয়, পুরো সত্য জানানোর অঙ্গীকার নিয়ে 2010 সালের 10 জানুয়ারি পথ চলা শুরু করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। পাঠকের আস্থা ও ভালোবাসায় জনপ্রিয় এই পত্রিকাটির 15 বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণ। কালের কণ্ঠ অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিকের পরিবারকে সম্মাননা তুলে দেন তিনি। শাকিল হোসেন চির অম্লান হয়ে থাকবেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। এমন দুর্দিনে পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার ছেলে মাথা থেকে মগজ বের হয়ে গেছিল, এই ছবিটা আমি দেখিনি। আমি গতকালকে যখন এই ছবিটা দেখেছি, গতকাল থেকে আমি ভালো নেই। যারা এভাবে এত নৃশংসভাবে গুলি করছে, আমি তাদের এই হত্যার বিচার চাই। স্মরণ করেছেন, করতেছেন, এই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে খাটে করার মতো না। প্রতিষ্ঠার 16তম বছরে এসে অতীতের মতোই কালের কণ্ঠ মানুষের আস্থা ধরে রাখবে এমন প্রত্যয় ব্যক্ত করেন দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, অসংখ্য গণমাধ্যম তিনি তৈরি করেছেন এবং দেখে শুধু গণমাধ্যম তৈরি, তার যে একটা প্রেম আছে গণমাধ্যমে, সেটা আছে বহিঃপ্রকাশ। আমাদের সাংবাদিকরা যখন বিপদগ্রস্ত হন, কষ্টে থাকেন, তখন উনি পাশে দাঁড়ান। ধারাবাহিক রিপোর্ট করেই কিন্তু সরকারের পতন ত্বরান্বিত করেছিল। এটা এই জন্য বললাম যে আমাদের কর্তৃপক্ষ, আমাদের মালিক পক্ষ কোনো সময় আমাদের বাধা দেয়নি রিপোর্টিং এ। ডক্টর ইউনূস কিন্তু বলছেন যে আমাদের সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না, উদ্যোক্তা হতে হবে বাঙালিকে। সেই হিসেবে বোধহয় দেশের 1 নম্বর উদ্যোক্তা মিস্টার আকবর সোবহান। এ সময় সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে মিডিয়াতে কোনো বাধা নাই, যার যা মন চায় তাই লিখতে পারে। ডক্টর ইউনূসও বলেছে যে আপনারা যা পারেন সমালোচনা করেন, তবু আমি বলবো যে মিথ্যা না, সত্য যত প্রিয় হোক সেটা আপনারা বলেন, লিখেন, এতে সমগ্র দেশ, সমগ্র জাতি উন্নতি হবে। পরে আগতদের নিয়ে কালের কণ্ঠের জন্মদিনের কেক কাটেন আহমেদ আকবর সোবহান। নিহত 5 সাংবাদিকের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় 1 কোটি টাকার অনুদান ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান। আমি 1 কোটি টাকা দিয়ে দেবো, এটা ফিক্সড ডিপোজিট। এখান থেকে যে প্রফিটটা, ওইটা দিয়ে আপনারা ছেলে মেয়ে যাদের বাচ্চা আছে ওদের লালন পালন ইনশাল্লাহ হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। প্রতিদিন ফেলা হয় 1 টনেরও বেশি আবর্জনা। এতে তৈরি হয়েছে বিশাল স্তূপ, যেখানে চড়ে বেড়ায় গবাদি পশু।
দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, যেন দৃষ্টিনন্দন একটি এলাকার বিস্ফোরণ। এটি হলো কক্সবাজার শহরের ময়লার ভাগাড়। এর ব্যবস্থাপনায় উন্নত ডাম্পিং স্টেশন গড়তে চায় পৌর কর্তৃপক্ষ, তবে অর্থের জন্য তারা তাকিয়ে আছে বিদেশি প্রতিষ্ঠানের দিকে। নাইমাল জিকোর রিপোর্ট। দেখে মনে হবে বড় বড় পাহাড়, যেখানে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, খাবারের সন্ধানে আরো অনেক প্রাণী। প্রাকৃতিক নয়, এই পাহাড় সদৃশ্য বিরাট স্তূপ মানব বর্জ্যের, যা পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের বিস্ফোরায়। পাশেই দৃষ্টিনন্দন একটি সেতু, তবে দুর্গন্ধ এতটাই যে বাধ্য না হলে এই সেতু দিয়ে যাতায়াত করেন না স্থানীয়রা। পর্যটক আসার তো প্রশ্নই ওঠে না। 1000 থেকে 1200 কেজি ময়লা এখানে আসে এবং তার মধ্যে বেশিরভাগ হচ্ছে প্লাস্টিক। যে গন্ধ হচ্ছে, মানে হাঁটতে পারছে না। একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কিনারে মানুষ কতজন মানে এখানে আসা যাওয়া করে, বেড়াইতে আসে, ওরা তো গন্ধ সইতে পারে না। এই গন্ধগুলো আমাদের খারাপ নয়, মানুষের অসুস্থ হয়। নালা নর্দমা খাল বিল এগুলা বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে বর্ষাকালে জলাবদ্ধতা হয়। পরিবেশবাদীরা বলছেন এই নগরে ময়লা ফেলার আধুনিক ব্যবস্থা নেই। দূরে কিছু ডাম্পিং স্টেশন থাকলেও সেগুলো কাজে লাগাচ্ছে না কর্তৃপক্ষ। রামচন্দ্রাতে কিন্তু বিশাল ডাম্পিং স্টেশনের জন্য বিশাল একটা জায়গা রয়েছে, জায়গার বরাদ্দ রয়েছে। সেই টাকাগুলো মূলত ওরা লুটপাট করে এই নদীটা ভরাট করার জন্য, নদীর জায়গাটা খাওয়ার জন্য পৌরসভা একটা নতুন করে চক্রান্ত করছে এবং দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন করে রাখছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভা বলছে উন্নত ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা আছে তাদের, তবে অর্থের অভাবে তাকিয়ে থাকতে হচ্ছে বিদেশিদের দিকে। জেলা প্রশাসন ইনভলভ হলো, এরকম যদি করা যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টেট অফ দি আর্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে কক্সবাজারের জন্য অত্যন্ত ভালো হবে আর কি। কিন্তু যেহেতু পৌরসভা আমাদেরকে বলছিল জায়গাকে নিয়ে তারা ফান্ড করবে, এই জন্য কিন্তু আমরা এটা বেশি আগায়নি। তারপরেও কিন্তু আমি প্যারালালি যাচ্ছি যে ঠিক আছে, আমরা দেখি ওরা কি করতেছে, বাট ভবিষ্যতের জন্য প্ল্যানটা রেখে যাচ্ছি। নতুন করে আমরা আবার 8.5 একর জায়গা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছি। এটা হইলে আমরা যদি আমাদের 10-12 একর হয়, আমরা বড় ধরনের ওই যে প্রসেস, এই ডাম্পিং ওখানে যাবে। সেই জায়গার সাথে আমাদের একটা চুক্তি আছে যে ভবিষ্যতে রামু এবং যে মহেশখালীর ময়লাগুলো সাগরে জাহাজে করে এনে ওই জায়গায় প্রসেস করা। তারা বলছেন অর্থের উৎস থাকলেও অনিয়ম দুর্নীতির কারণে তেমন আয় নেই কক্সবাজার পৌরসভার, তাই উন্নয়নের জন্য তাকিয়ে থাকতে হয় অন্যদের দিকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ময়লার এই পাহাড়গুলো। স্থানীয়রা মনে করছেন এটি এখান থেকে অপসারণ করা গেলে পরিবেশ যেমন ভালো হবে, তেমনই বাড়বে এই এলাকায় পর্যটকদের আনাগোনা। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলা সহ মোট 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপাকে পড়েছেন মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে আজ কি পরিস্থিতি? তাপমাত্রা কতটা নেমেছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন যে উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু প্রতি বছরেই কিন্তু শীত নামে আগাম, এবং আজকেও কিন্তু কনকনে ঠান্ডা নেমেছে। গতকালের তুলনায় আজকে 1 ডিগ্রি তাপমাত্রা কমে এসেছে। আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। পাশাপাশি এই এলাকার গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু খুব কাতরে রয়েছে এবং খড়কুটা জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। পাশাপাশি গরম কাপড়ের অভাবে কিন্তু অনেকেই হাট বাজারগুলোতে ভিড় করছেন। আজকে কিন্তু সূর্যের আলো দেখা দিলেও কিন্তু তার তাপ
প্রবাহ খুবই কম রয়েছে। এদিকে আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে কিন্তু কনকনে ঠান্ডায় উত্তরের জেলায় লালমনিরহাটে মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হয়নি। পাশাপাশি এই এলাকার মানুষ যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর যারা রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টে দিন পোহাচ্ছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আরেক সহকর্মীর কাছে পঞ্চগড়ে, সরকার হায়দারের কাছে, সেখানকার শীতের সংবাদ জানতে। রবিউল হাসান, আপনাকে শুভ সকাল। এবং আপনি যেভাবে বলছিলেন লালমনিরহাটের শীতের খবর, এখানেও কিন্তু আজকে এই মৌসুমের, এই শীত মৌসুমের প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে সকাল 6টায় যে তথ্য দিয়েছেন তাতে এই জেলায় তাপমাত্রা বিরাজ করছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। এটা মূলত মাঝারি শৈত্যপ্রবাহের একটি বার্তা দিয়েছে আমাদের আবহাওয়া অফিস। এবং যেটা এখানে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে কিন্তু শীতের তীব্রতাটা বেড়েছে। আমরা বেশ কিছুদিন কিন্তু মৃদু শৈত্যপ্রবাহের মোকাবেলা করেছে পঞ্চগড়ের সাধারণ খেটে খাওয়া মানুষ। এখন কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহের মোকাবেলা করতে হবে তাদের। এবং আবহাওয়া অফিস আমাদের বলছে যে এই শীতের তীব্রতাটা কিন্তু আরো বাড়তে পারে। আজকে কিন্তু কুয়াশা ঘেরা ছিল পঞ্চগড়। গত কয়েকদিন থেকে আমরা কুয়াশা কিন্তু দেখতে পাইনি, কিন্তু আজকে কিন্তু কুয়াশায় আবৃত ছিল সবকিছু। আজকেও কিন্তু আমরা সূর্যের আভাস দেখতে পাচ্ছি যে সূর্য হয়তো উঠে যাবে এবং রোদের দেখা মিলবে, কিন্তু রোদের খুব একটা উত্তাপ না থাকার কারণে কিন্তু শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু অনুভব করতে হচ্ছে এখানকার মানুষকে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে হাসপাতালগুলোতে গত কয়েকদিনের যে শৈত্যপ্রবাহটা ছিল এবং হিমবায়ুর যে প্রভাবটা ছিল, সেইটার প্রভাবে কিন্তু অনেক মানুষজন অসুস্থ হয়ে পড়ছিল এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছিলেন। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বিভিন্ন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ এবং শীতের কাপড় বিতরণ অব্যাহত রেখেছেন। এবং বিভিন্ন যারা সরকারি বেসরকারি সংস্থাগুলো কিন্তু এসে এই জেলায় কিন্তু শীতের কাপড় ছিন্নমূল মানুষদেরকে দিচ্ছেন, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং সাধারণ মানুষ আবহাওয়া অফিস যেটা বলছে যে এই শৈত্যপ্রবাহ কিন্তু আরো কয়েকদিন প্রবাহিত হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মাহবুব মুর্তজা, একটু জানাবেন রাজশাহীর শীতের সংবাদ। হায়দার, পঞ্চগড়ের মতো তীব্র ঠান্ডায় রাজশাহীর জনজীবনও বিপর্যস্ত। রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আর আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 96%। আর আবহাওয়া অফিস জানিয়েছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আরও শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা পাশাপাশি কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর তীব্র ঠান্ডার ফলে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত। সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হতেও খুব কষ্ট পাচ্ছেন। বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর শ্রমিক রয়েছেন, তারা সকালবেলা বের হচ্ছেন অনেক কষ্ট করে। আর এই তীব্র ঠান্ডার ফলে নিম্ন আয়ের মানুষের জন্য যে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি। এর পাশাপাশি হাসপাতালগুলোতেও কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে শিশু এবং বৃদ্ধরা সবথেকে বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা যাচ্ছি জামানের কাছে। মুর্তজা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে এবং গতকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আমি যদি বলি, আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, সেটি হচ্ছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু এই তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে আরো কিছুটা কমে গিয়েছে। তো আমি যেটি জানাতে চাই যে আজ সকাল 7টায় কিন্তু চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মিলেছে, তবে তীব্র হাওয়া বইছে, হিমেল হাওয়া বইছে। এই হিমেল হাওয়ার কারণে কিন্তু কনকনে
ঠান্ডা অনুভূত হচ্ছে, যে কারণে কিন্তু শ্রমজীবী ছিন্নমিল মানুষ যারা তারা এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছে। তো এই অবস্থায় শ্রমজীবীরা যেটি বলছেন যে কনকনে ঠান্ডার কারণে তাদের কিন্তু দৈনন্দিন যে কাজ সেটি করতে অনেকটাই কষ্ট পোহাতে হচ্ছে। অন্যদিকে আমি জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি, জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। জামান, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। ভোলায় জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় নদী বা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন হয়েছে অনেকের। এই পদ্ধতিকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করছে মৎস্য অফিস। ভোলা থেকে জুন্নুর রায়হানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অসংখ্য ছোট বড় খাল আর নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক নানা কারণে নদী ও খালে এখন মাছ সংকট। তবে সম্প্রতি বিশেষ পদ্ধতিতে খাঁচা বসিয়ে মাছ চাষ করছেন 7 উপজেলার প্রায় 1000 মৎস্যজীবী। এই খাঁচা তৈরি হয় জিআই পাইপ, বাঁশ, ড্রাম আর নেট দিয়ে। প্রতিটি খাঁচা তৈরিতে খরচ প্রায় 10 থেকে 12,000 টাকা। প্রতিটি খাঁচায় সর্বোচ্চ 1000 মাছ চাষ করা যায়। প্রতিটা খাঁচাতে বছরে 2 বার মাছ বিক্রি করা যায়। হয়তো যদি 10টা কেজির মাছ ছাড়ে তাহলে ওইটা 2 মাসটা 2 মাস পর বিক্রি করা যায়। আর যদি 20টা কেজির মাছ ছাড়ে তাহলে ওই মাছটা 4 মাসের মাথায় বিক্রি করা যায়। আমরা পুষ্কুনির মাছের তো খাঁচার মাছটার স্বাদ আলাদা। এই মাছটা চাষ করলে অনেক লোক এই মাছটা পছন্দ করে। এক খাঁচায় বছরে 2 বার মাছ চাষ করে লাভ হয় 28 থেকে 30,000 টাকা। লাভবান হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে। 1 কেজি মাছ 220 টাকা করে আমি বিক্রি করি। আমাদের প্রত্যেক মাসে 15,000 টাকা লাভ হয় আর কি। সাধারণ মানুষদেরকে সহযোগিতা করে সুদ মুক্ত ঋণ দিয়ে এই মাছ চাষ করাতে আগ্রহী করার জন্য আমি মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। বেকারত্ব দূরীকরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূমিহীন মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে খাঁচা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই সকল চাষিদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি এবং আমরা এই ধরনের চাষিদের তালিকা করছি। আমরা ভোলাতে এই খাঁচায় মাছ চাষটাকে সম্প্রসারণ করব। খাঁচায় মাছ চাষ পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কর্মসংস্থান তৈরি এবং মাছের চাহিদা পূরণে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। দাবানল এরই মধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে বিবেচিত হয়েছে। পুড়ে ছাই প্রায় 28,000 একর জমি। ক্ষতি হয়েছে $50 বিলিয়ন সম্পদের। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের 1,79,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসে পাওয়া যাচ্ছে লুটপাটের খবরও। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান? নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানাবো খেলার সংবাদ।
টানা 2 বার ফেল করলে তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার জন্য প্রায় বছর খানেক অপেক্ষা করতে হবে সাকিবকে। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হবে কিনা সেটা নির্বাচকদের উপর ছেড়ে দিলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। জানান 3 মোড়লের দ্বিস্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে দাঁড়াবে বিসিবি। সময়ের বিরুদ্ধে যেন এক অসম লড়াই করছেন সাকিব আল হাসান, যে নামটা এক সময় বাংলাদেশের ক্রিকেটে আলো কেড়ে রেখেছিল, সেই নাম আজ ভাগ্যের নির্মমতায় ক্ষতবিক্ষত। বোলিং অ্যাকশনে টানা 2 বার ব্যর্থ হলে দীর্ঘ 1 বছরের জন্য নিষিদ্ধ হবেন বল হাতে মাঠে নামা থেকে। যদিও গণমাধ্যমের খবর, দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন, এই প্রতিযোগিতায় বাংলাদেশের অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান। কিন্তু তিনি কি শুধুই ব্যাটার হিসেবে জায়গা পাবেন দলে, সেই প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে নির্বাচকদের কোর্টে। এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। বিশ্ব ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই 3 পরাশক্তি মিলে টেস্ট ক্রিকেটকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে। পরিকল্পনাটি এমন, যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথে খেলবে আর ছোট দলগুলো থাকবে এক পাশে। তবে ক্রিকেটের এই বৈষম্যকে মেনে নিতে রাজি না বিসিবি। আমার বোধহয় একটু কোণঠাসা অবস্থাতে আছে বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না, হাতে গোনা কতগুলো দেশই খেলে। এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিসিবি জানিয়েছেন কিছুদিনের মধ্যেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব এটা আমরা করার চেষ্টা করবো। নিশ্চয়ই এটি নিয়ে অলরেডি কাজ হচ্ছে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। গাড়ি ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।